প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা আছে, ভৌত জগৎ ও পরিমাপ, এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন অনেক সময় হয়। তো সেখান থেকে কি কি ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু আমি আলোচনা করব। আজকে পড়ানোর মতো তেমন কোনো টপিক নাই, তবে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক আছে যে কিভাবে কোনো জিনিসের পরিমাপের আমরা ত্রুটি বের করতে পারি, এই ত্রুটিটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি ম্যাথামেটিক্যালি, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো শুরুতে যে টপিকটা এখানে লেখা আছে দেখো, এটাই কিন্তু প্রথম অধ্যায়ের সাজেশনও বলতে পারো। প্রথম যে টপিকটা আছে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তো এখানে কি কি দেখবে তোমরা, এগুলো আমি পড়াবো না। এগুলো তোমার অনুকল্প কাকে বলে, তত্ত্ব কাকে বলে, সূত্র কাকে বলে, স্বীকার্য কাকে বলে, নীতি কাকে বলে, এইগুলোর মানে সংজ্ঞা দেখবে এবং উদাহরণ দেখবে। এটা আমি বই থেকে নিয়ে এসেছি। দেখো, এটা তোমাদের বইতে আছে এই বিষয়গুলো। এটা শাহজাহান তপনের বই থেকে আমি নিয়ে এসেছি। তো এই যে প্রথমে অনুকল্পের যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা একটু ভালো করে দেখবে, মুখস্থ করবে সংজ্ঞাগুলো। হ্যাঁ, তোমার সংজ্ঞাগুলো দিয়েও বলা হতে পারে এটা কি অনুকল্প, তত্ত্ব, সূত্র নাকি স্বীকার্য। তাহলে এই সংজ্ঞাগুলো জানলে কিন্তু তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তাহলে এই অনুকল্পের সংজ্ঞা দেখবে, আর অনুকল্প কোনগুলোকে বলা হয় তার দু একটা উদাহরণ এখানে যেগুলো লেখা আছে, বইয়ে যেগুলো লেখা আছে এইগুলোই তোমরা পড়বে। ঠিক আছে, তাহলে এখানে অনুকল্প দেখবে, তত্ত্ব দেখবে, সূত্র দেখবে, তারপরে তোমার স্বীকার্য দেখবে, আর আরেকটা হচ্ছে নীতি দেখবে। এই কয়টা জিনিস এক নাম্বার যে আমি পয়েন্টটা করেছি, এই পয়েন্ট এক নাম্বার পয়েন্টের আন্ডারে এই কয়টা জিনিস দেখলে এখান থেকে মোটামুটি কিছু আশা করা যেতে পারে। ঠিক আছে, এগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, এগুলো আমি পড়ার কোনো লাভ নাই, এগুলো তোমার মুখস্থ করতে হবে। এগুলো অনুকল্প, তত্ত্ব, সূত্র, স্বীকার্য, নীতি, এগুলো সংজ্ঞা মুখস্থ করবে। আর উদাহরণ একটা করে দু একটা উদাহরণ যেখানে লেখা আছে এই বই এর মধ্যে যেটা লেখা আছে সেগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, এবারে দেখো 2 নাম্বার যে পয়েন্টটা এখানে আনা হয়েছে, 2 নাম্বার পয়েন্টে কি কি আছে দেখো। এখানে কিছু একক কনভার্সন করা হয়েছে। তোমরা কি জানো প্রথম যে এককটা লেখা আছে এটার নাম কি বলো দেখি? অ্যাংস্ট্রম। তো 1 অ্যাংস্ট্রম সমান কত? 10⁻⁻10 মিটার। মুখস্থ করবে এগুলো। হ্যাঁ, এরপরে 1 AU, AU মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। এ মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় ওই যে সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব, এটাকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটাকে সংক্ষেপে AU দিয়ে লেখা হয়। ঠিক আছে, এটার বাংলা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। হ্যাঁ, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14,95,00,000 কিলোমিটার। এটা রাউন্ড ফিগারে আমরা 15 কোটি ধরি, কিন্তু অ্যাকচুয়াল মান হচ্ছে এইটা। তো 1.495 ইন্টু 10⁸ কিলোমিটার, এটা মুখস্থ করবে। হ্যাঁ, আর EU মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আর আরেকটা একক আছে এখানে পারসেক, এগুলো মুখস্থ করবে। 1 পারসেক, 1 পারসেক ইকুয়াল টু এত AU অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, বা এটাকে অনেক সময় লাইট ইয়ারেও লেখা হয়। লাইট ইয়ার, এই পাশে দেখো লাইট ইয়ার একটা একক আছে, এই যে 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার মানে হচ্ছে 1 আলোকবর্ষ, অর্থাৎ সূর্য থেকে যে আলো আমাদের পৃথিবীতে আসে, আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 লাইট ইয়ার। তো সেই লাইট ইয়ারের সাথেও কিন্তু এই পারসেক, পিসি মানে হচ্ছে পারসেক। তো 1 পারসেক সমান এত AU, মুখস্থ করবে এগুলো। এগুলো ক্যালকুলেশন থেকে করা হয়েছে। পারসেক মানে কি? পারসেক, এটা পারসেক এককটার নামই হচ্ছে পারসেক, 1 পারসেক। ও আচ্ছা, আচ্ছা, সেটাকে AU তে এত এত AU হবে, অথবা এত লাইট ইয়ার হবে, অথবা মিটারে কনভার্ট করলে এত মিটার হবে। আর 1 লাইট ইয়ার সমান আবার কত, সেটা ডান দিকে লেখা আছে দেখো। লাইট ইয়ার বলতে বোঝানো হচ্ছে যে আলো 1 বছরে যে দূরত্ব, আলোকবর্ষ যেটা বলা হয়। আর এই উপরে আর একটা জিনিস লেখা আছে, বলো তো এটার মানে কি, নাম কি বলো তো? FM মানে কি? ফেমটোমিটার। ফেমটোমিটার, ফেমটোমিটার বলা হয়। তো বা অনেক সময় 1 ফার্মিও বলা হয়।
তো যাক, ফেমটোমিটার 1 ফেমটোমিটার মানে হচ্ছে 10⁻⁻15 মিটার। তো এই যে এখানে যে এককগুলো লেখা আছে এইগুলোর মধ্যে থেকে পড়লে মানে কিছু আশা করা যেতে পারে। আশা করা যেতে পারে মানে বোঝো তো তোমরা, না? জি কি স্যার। বুঝো? কি বুঝো বলো দেখি। আসার সম্ভাবনা, পরীক্ষা আসার সম্ভাবনা। হ্যাঁ, তাহলে এই এই যে এখানে যে কয়টা আমি লিখে দিয়েছি এই কয়টা ভালো করে দেখবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের 2 নাম্বার টপিকটা থেকে এই 2 নাম্বার টপিকের আন্ডারে এইগুলো একটু ভালো করে দেখবে। ওকে? আচ্ছা, এবারে 3 নাম্বার যে টপিকটা এখানে আছে, এখানে কিছু বিজ্ঞানীদের কিছু বিষয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। সেই বিজ্ঞানীদের আবিষ্কারের বিষয়বস্তুগুলো দেখবে, ভালো করে দেখবে। আর এর সালটা দেখবে যে কোন সালে ওই বিষয়গুলো আবিষ্কার হয়েছে। তো কোন কোন বিজ্ঞানী দেখবে সেটা লিখে দেওয়া হয়েছে এখানে। নিউটন ভালো করে দেখবে, মাইকেল ফ্যারাডে, ম্যাক্স প্লাঙ্ক, আইনস্টাইন, গ্যালিলিও। এই 5 জন বিজ্ঞানী যে বিষয়গুলো তারা আবিষ্কার করেছেন এবং কত সালে তারা আবিষ্কার করেছেন এই বিষয়গুলো একটু ভালো করে দেখবে। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা হয়তোবা আছে। আচ্ছা, এটা 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার যে পয়েন্ট, এই 4 নাম্বার পয়েন্ট নিয়ে আমি মূলত একটু আলোচনা করব। তোমাদের বোঝানোর জন্য আমি আলোচনা করব যে কিভাবে আসলে ত্রুটি বের করতে হয়। ত্রুটি তো তোমরা নিশ্চয়ই তোমরা যেকোনো একটা যন্ত্রের বা যেকোনো জিনিসের দৈর্ঘ্য যদি তুমি মেজার করো, তাহলে তুমি যেটা মেজার করলে এটা তুমি পরিমাপ করলে। এই পরিমাপে আর অ্যাকচুয়াল কিন্তু ওর একটা মানে পরিমাণ আছে, মাপটা আছে। তো প্রকৃত মান থেকে তুমি যেটা মেজার করলে এই মানের তো একটা পার্থক্য তৈরি হতে পারে, তাই না? সমান হলে তো কোনো সমস্যা নাই, কিন্তু পার্থক্য হতে পারে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে বস্তুগুলো আছে তাদের দৈর্ঘ্য মেজার করতে গেলে এই সমস্যাগুলো হয়। তাহলে এই যে তার মানে কি তোমার প্রকৃত মান আর পরিমাপ্য মানের মাঝে কি তৈরি হচ্ছে, একটা পার্থক্য তৈরি হচ্ছে, তার মানে এখানে কিছু ত্রুটি তৈরি হচ্ছে। তো এই যে এখানে কিছু ত্রুটির নাম এখানে বলা আছে, পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, তারপরে শতকরা ত্রুটি, আনুপাতিক ত্রুটি। এই ত্রুটিগুলোর তোমরা সংজ্ঞা একটু মুখস্থ করবে। বিশেষ করে কোনটা ভালো করে পড়বে আমি একটু বলে দিই, যে পরম ত্রুটির সংজ্ঞাটা ভালো করে দেখবে আর শতকরা ত্রুটির সংজ্ঞাটা ভালো করে দেখবে। এখন আমি যেটা করাবো তোমাদের, এই ত্রুটি কিভাবে বের করতে হয় সেই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করব। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে এই দুটা ত্রুটির সংজ্ঞা ভালো করে দেখবে। একটা হচ্ছে পরম ত্রুটি আর একটা শতকরা ত্রুটি। বাকিগুলো দেখবে ইজি, এগুলো সংজ্ঞা একেবারে ইজি সংজ্ঞা, তোমরা একটু দেখবে। এখন আমি যেটা তোমাদের করাবো ত্রুটি কিভাবে বের করতে হয়, ফাইন্ড আউট করতে হয়। যেমন দেখো এখানে একটা প্রবলেম আমি নিয়ে এসেছি, দেখো গোলকের আয়তন নির্ণয় ত্রুটি। গোলকের আয়তন নির্ণয়ের ফর্মুলা কি বলতো? গোলকের ব্যাসার্ধ যদি r হয় তাহলে তার আয়তন নির্ণয়ের ফর্মুলা কি? 4/3 পাই r কিউব। আচ্ছা, তাহলে 4/3 পাই r কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন। এটা সমীকরণ নাম্বার 1 দেওয়া হলো। এবারে আমরা এই উপরে যে সমীকরণটা আছে এই সমীকরণ, এখন ত্রুটি নির্ণয়ে তোমার কে রোল প্লে করবে? এখানে যে এই সমীকরণে যে কনস্ট্যান্ট রাশিগুলো আছে, ধ্রুব রাশি আছে, তারা কিন্তু ত্রুটি নির্ণয়ে তোমার রোল প্লে করবে না। তাদের জন্য কিন্তু এখানে ত্রুটি পরিলক্ষিত হবে না। পরিবর্তনশীল যে রাশিটা, এই রাশিটার জন্য আমার এখানে কি ত্রুটি তৈরি হবে। যেখানে কথা হচ্ছে একটু বন্ধ করে দাও। আচ্ছা, মিউট করে দাও। যেখানে কথা বলছো, যে গার্জিয়ান কথা বলছেন, আপনার ছাত্রীকে মিউট করে দিয়ে কথা বলতে বলেন। আচ্ছা, তো v = 4/3 পাই r কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন। তো এটাকে আমরা কি করব? ডিফারেন্সিয়েট করব উভয় পক্ষে। এখন আমি কি বললাম, ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে কে রোল প্লে করে? ধ্রুব রাশি নাকি পরিবর্তনশীল রাশি? পরিবর্তনশীল রাশি। তার মানে 4/3 পাই এটা কিন্তু ত্রুটি নির্ণয় কোনো রোল প্লে করবে না, যেহেতু এটা কনস্ট্যান্ট, ওটার মান তো পরিবর্তন হবে না। তার এই যে ডান পাশে যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধের মানটা কি হতে পারে? পরিবর্তন হতে পারে। তুমি যে এই ব্যাসার্ধটাই তো তুমি নির্ণয় করবে গোলকের, তাই না? এই গোলকের ব্যাসার্ধ নির্ণয় করবে তো তুমি, এটাই তো নির্ণয় করবে তুমি। তাহলে এটা একটা ত্রুটি হতে পারে। তা আর নির্ণয় যদি ত্রুটি হয় তাহলে আয়তন নির্ণয় কি তৈরি হবে? একটা ত্রুটি তৈরি হবে। হ্যাঁ, এই ত্রুটিটা কিভাবে বের করতে হয়, সেই যে শতকরা ত্রুটি কিভাবে বের করতে হয় সেটাই আমি দেখাবো তোমাদের। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, এই যে 1 নং যে সমীকরণটা আমরা পেলাম, যেটা সূত্র আর কি, এই 1 নং সমীকরণকে আমরা উভয় পক্ষে r এর সাপেক্ষে অন্তরীকরণ করব। r এর সাপেক্ষে, যেহেতু r পরিবর্তনশীল। আচ্ছা, এখন আমরা
এই পরিবর্তনগুলো যদিও ক্ষুদ্র হবে, কিন্তু আমি যে কোনো পরিবর্তন দিয়ে আমরা এখানে করেছি। অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হলে তো আমরা সাধারণত কি লিখি, ডিভি লিখি, তাই না? ডেল হ্যাঁ, ডিভি মানে ডেল না, ডিভি, ওই যে ডিফারেন্সিয়েশন যেটা, ডিভি লেখা হয়। তো আমরা এই 1 নং সমীকরণকে 1 নং সমীকরণের উভয় পক্ষে কি করব, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব বলো? ডি আর এর সাপেক্ষে। আর এর সাপেক্ষে। হ্যাঁ, এই যে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এই যে মানে ভি কে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, ভি কে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে বলো তো, আমি একটা লাইন স্কিপ করেছি আমি এখানে, সেটা বোঝানোর জন্য যে বাম পাশে লিখতেছি আমি। আচ্ছা, তাহলে বাম পাশে যে ভি আছে 1 নং সমীকরণের, তো সেই ভি কে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডিডি আর অফ ভি হবে, এই জিনিসটি তৈরি হবে। ঠিক আছে, এটা কোথায় তৈরি হলো, বাম পাশে। আচ্ছা, এবারে ডান পাশে আসো। ডান পাশে এসে বলো 4/3 পাই কি কনস্ট্যান্ট? তো 4/3 পাই কনস্ট্যান্ট হলে এটা কি ডিফারেনশিয়াল অপারেটরে বামে যাবে। আর আর কিউব কে করলে ডিফারেন্সিয়েট করলে কত হবে, আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো, 3r স্কয়ার। তাহলে আর কিউব কে করলে কত হবে? 3r স্কয়ার। মনে আছে না ভুলে গেছো? 3r স্কয়ার। তো 3r স্কয়ার। 3r স্কয়ার। ভেরি গুড। হ্যাঁ, 3 পাওয়ার সামনে চলে যাবে আর পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে, তার মানে আমার এখানে ফাইনালি তৈরি হবে 3r স্কয়ার। এবারে যদি আমরা তাহলে বাম পাশে কি আছে, ডিডিআর অফ ভি মানে ডিভি বাই ডিআর আছে বাম পাশে, আর ডান পাশে আমরা কি পেলাম 4/3 পাই, আর আর কিউব কে করলে পেলাম 3r স্কয়ার। এবারে যদি আমরা উভয় পক্ষে ডিআর দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে বলো তো? ডিআর দিয়ে গুণ করলে বাম পাশে কি থাকবে বলো? ডিভি। ডিভি থাকবে। তো আমি ডিভি লিখি নাই, কিন্তু আমি ডেল ভি দিয়ে লিখেছি। পরিবর্তনটা মানে বড় হতে পারে, ছোট হতে পারে, এই জন্য আমি এখানে যে কোনো পরিবর্তন ধরে আমরা এখানে লিখেছি। তাহলে এখানে ডেল ভি থাকবে, ঠিক আছে। আর ডান পাশে কি হবে বলো, 4/3 পাই, এটা তো থেকেই যাচ্ছে, ডেল আর 3 পাই থেকে যাচ্ছে, আর এই আর স্কয়ার কে করলে 3r স্কয়ার পেয়েছো, আর এখানে ওই যে ডি আর দ্বারা গুণ করছো, তার মানে ডেল আর গুণ হয়ে যাবে। এটা 2 নং সমীকরণ। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা, বাকিটা ক্যালকুলেশন এখন। জি স্যার। এবারে কি করা হয়েছে, 2 কে 1 দিয়ে ভাগ করে দাও। তো 2 কে যদি 1 দিয়ে ভাগ করে দেওয়া হয়, তার মানে অ্যাকচুয়ালি এই যে আমরা এখানে ডেল ভি এটা পরিবর্তনটা বের করলাম, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তন থেকে আমরা ত্রুটিটা বের করব। প্রকৃত মান থেকে তুমি যে পরিমাপ করলে তার পার্থক্যটা কতটুকু হয়েছে সেটাই আমরা এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বের করে নিলাম 2 নং সমীকরণ। এবারে 2 কে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তাহলে বাম পাশে কি তৈরি হবে, ডেল ভি বাই ভি, আর ডান পাশে কি তৈরি হচ্ছে দেখো, অনেকগুলো জিনিস কাটাকাটি হবে। দেখো 2 কে 1 দিয়ে ভাগ করলে 4/3 পাই কাটাকাটি হবে, এখানে 4/3 পাই আছে কাটাকাটি হবে, আর এখানে আর স্কয়ার আছে, তাই না? আর এখানে 1 নং সমীকরণ এখানে আর কিউব আছে। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে কাটাকাটি হলে কত হচ্ছে দেখো, 3 ডেল আর বাই আর। এটাই হচ্ছে আয়তন নির্ণয় ত্রুটি। এখন শতকরা আয়তন নির্ণয়, শতকরা মানে ত্রুটি বের করতে চাইলে এই যে 3 ডেল আর বাই আর যেটা পেলে তাকে কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করে দিলে মানে তুমি শতকরা ত্রুটি যদি বের করতে চাও তাহলে এখানে কি করবে, 100 দ্বারা গুণ করে দিবে, দিয়ে পার্সেন্টেজ চিহ্নটা, শতকরা চিহ্নটা তোমরা এখানে দিয়ে দিবে। দেখো তো এটা কিভাবে আমরা গোলকের ত্রুটিটা বের করলাম। প্রথমে সূত্র লেখা হলো, এরপরে সেটাকে কি করলাম বলো, ডিফারেন্সিয়েশন করেছি। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করেছি আর এর সাপেক্ষে, যেহেতু আর এখানে পরিবর্তনশীল ব্যাসার্ধ, তাহলে উভয় পক্ষে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। করা হলে 2 নং সমীকরণটা আমরা পাবো। এবারে কি করা হলো, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করলে এই যে ডেল ভি বাই ভি পেলাম, এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, শতকরা ত্রুটি পেয়ে যাব। এবারে দেখো এটার একটা অ্যাপ্লিকেশন দেখো, প্রয়োগ। 1 নাম্বার যে প্রয়োগ দেখো, এখানে একটা গোলকের ব্যাসার্ধ আমরা পরিমাপ করে এইটা পেয়েছি। আচ্ছা, এখন বলো তো এখানে কি চাওয়া হয়েছে, হলে আয়তনের শতকরা ত্রুটি কত, এটা চাওয়া হয়েছে তোমার কাছে। আচ্ছা, এখন বলো তো এখানে ব্যাসার্ধের সমীকরণ বলা আছে, তো প্রথমে যে মানটা আছে 4, এটা কি মান বলো তো? এটা হচ্ছে তার অ্যাকচুয়াল মান। আমি যেটা পরিমাপ করেছি না, এটা হলো অ্যাকচুয়াল মান। এই 4 যেটা, সেটা হলো এই গোলকের যে ব্যাসার্ধ সেটার অ্যাকচুয়াল মান। আর তুমি পরিমাপ করতে গিয়ে এখানে ত্রুটি পেয়েছো তুমি, মানে পরিবর্তন পেয়েছো। এখন ত্রুটি কিন্তু 2 ধরনের হয়, ওইগুলোর দিকে আমি যাব না। ত্রুটি ধনাত্মক ত্রুটি হতে পারে, ঋণাত্মক ত্রুটিও হতে পারে। তোমরা কি এগুলোর নাম শুনেছো কখনো? এই যে স্লাইড ক্যালিপার্স এর নাম শুনেছো তোমরা? স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ। জি স্যার, 9-10 এ ছিল। হ্যাঁ, তাহলে ওটা কিন্তু
হ্যাঁ এখানেও আছে, কিন্তু ওইগুলো কিন্তু একটু দেখতে হবে। হ্যাঁ এখানে দুইটা স্যার ত্রুটি হয়। ধনাত্মক আর ঋণাত্মক ত্রুটিটা একটু বলবেন? হ্যাঁ ধনাত্মক ত্রুটি আর ঋণাত্মক ত্রুটি মানে তোমার স্লাইড ক্যালিপার্স এর কয়টা মানে ওখানে স্কেল আছে, দুইটা স্কেল, একটা হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো প্রধান ভার্নিয়ার। স্কেলের সাথে প্রধান স্কেলের শূন্য দাগের সাথে যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মিলে যায়, তাহলে সেটা কি ত্রুটি? শূন্য ত্রুটি। তিনটা জি স্যার। ত্রুটি হয়, হ্যাঁ শূন্য ত্রুটি। আর যদি প্রধান স্কেলের শূন্য দাগের যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি ডানে সরে যায়, ডান দিকে থাকে, বেশি থাকে, ডান দিকে সরে যায়, তাহলে এটা হচ্ছে ধনাত্মক ত্রুটি। তো আর যদি তোমার ওই ভার্নিয়ার স্কেলের তোমার শূন্য দাগটা যদি প্রধান স্কেলের বাম দিকে থাকে, তাহলে এটাকে বলা হয় ঋণাত্মক ত্রুটি। তো ত্রুটি ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, উভয় ত্রুটি কি করতে হয় বলতো? মূল পাঠ থেকে যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? স্যার যোগ করতে হয়। বিয়োগ করতে হয়। বিয়োগ করতে হয়। ত্রুটি সবসময় বিয়োগ করতে হয়, মানে টোটাল পাঠ থেকে ওই ত্রুটি যেটা, সেটা মাইনাস মাইনাস তারপর এখানে ব্র্যাকেট দিয়ে দেখবে তোমাদের মনে আছে কিনা। আচ্ছা দেখি এখানে আছে কিনা, আমি নিয়ে আসছি কিনা, একটু দাঁড়াও দেখি, দাঁড়াও একটু নিচে, এগুলো বই থেকে আমি নিয়েছি, এগুলো তোমাদের শাহজাহান তপনের বই। দাঁড়াও একটু, এখানে আছে কিনা। হ্যাঁ এই যে এখানে দেখো, এই যে লেখা আছে দেখো, এই যে ত্রুটি, ধনাত্মক ত্রুটি, ঋণাত্মক ত্রুটি, এই যে যেটা দেখানোর জন্য আমি এনেছি, এই যে দেখো প্লাস মাইনাস সি দেখা যাচ্ছে, দেখো তো এই যে প্লাস মাইনাস সি, তার মানে জি ত্রুটি, স্যার। জি ত্রুটি স্যার। ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, মানে দুইটা ত্রুটি কি করতে হবে, সেটা তোমার টোটাল যে পার্ট, এই টোটাল পার্ট থেকে এই ত্রুটি কিন্তু মাইনাস করতে হয়। তাহলে এই যে দেখো মাইনাস, এই যে এখানে একটা মাইনাস দিতে পারছো মাঝখানে, এই মাইনাস থেকে জি স্যার। ত্রুটিটা, ধনাত্মক ত্রুটি হলে প্লাস সি, ওখান থেকে আলটিমেট প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর ঋণাত্মক ত্রুটি মানে কি? আসলে ঋণাত্মক ত্রুটি মানে আসলে ওখানে তোমার কম আছে, তো ওটা যোগ হয়ে যাবে। তাহলে এই ত্রুটিগুলো সংখ্যাগুলো একটু দেখবে, হ্যাঁ মাইনাসে মাইনাসে আলটিমেট এটা প্লাস হয়ে যাবে। এই যে এখানে লেখা আছে দেখবে, এই যে তিনটা পয়েন্ট আছে এখানে, 1 2 3। তো এই পয়েন্টগুলো একটু ভালো করে দেখো, ত্রুটি কখন ধনাত্মক হয় কখন ঋণাত্মক হয়। এই যে প্রধান স্কেলের শূন্য দাগের সাথে যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মিলে যায়, সেটা শূন্য ত্রুটি, যেটা আমি বললাম ওইগুলো লেখা আছে, একটু দেখবে তোমরা এইগুলো। তারপরে তোমার ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের ডান দিকে থাকলে ধনাত্মক ত্রুটি, মানে প্লাসই হবে, কিন্তু প্লাসই হবে, মানে বেশি আছে এখানে, মানে প্রকৃত মান থেকে ওটা বেশি পাবে তুমি। সেক্ষেত্রে বেশি পেলে সেটা কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। এই জন্য তোমার এই যে দেখো এখানে ওটা হচ্ছে ধনাত্মক ত্রুটি প্লাস সি। তো প্লাস সি আর মাইনাস গুণ করলে আলটিমেট ওটা যতটুকু বেশি হবে ততটুকু এখান থেকে মাইনাস হয়ে যাবে। আর ঋণাত্মক ত্রুটির ক্ষেত্রে তোমার এই কি বলা আছে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের বাম দিকে যদি থাকে, বাম দিকে যদি থাকে, তো বাম দিকে থাকা মানে কি, এখানে তুমি কম মান নিচ্ছ। তো কম মান নেওয়া মানে আসলে তোমার, তুমি যে মানটা নিবে সেটা সে মানে কম মান পাবে প্রকৃত মান থেকে। তার মানে ওটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ কিভাবে হবে? তাহলে সেই ত্রুটি ঋণাত্মক ত্রুটি হবে, মাইনাসই হবে। তো সেই মাইনাসই আর এই বাম পাশে যে মাইনাস আছে, মাইনাসে মাইনাস আলটিমেট যতটুকু বাম দিকে ছিল ততটুকু কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এইগুলো একটু দেখো, হ্যাঁ এগুলো একটু দেখে নেবে তোমরা। আচ্ছা এখন ত্রুটি আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু ভালো করে শিখো, অঙ্ক আসবে কিন্তু পরীক্ষায়। আমি এই জন্যই তোমাদের এই ক্লাসটা নিচ্ছি, অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে। ভালো করে আমি যে অঙ্কগুলো করাচ্ছি এইগুলো দেখবে, কিন্তু আরো প্র্যাকটিস করবে, এই টাইপেরই হয়তো থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা এখন বলো, এই যে আর ইকুয়াল টু একটা গোলকের ব্যাসার্ধ পরিমাপ করে তুমি এইরকম একটা সমীকরণ তুমি লিখেছো, এটার অর্থ হলো এই যে প্রথমে যে 4 না, এটা হচ্ছে প্রকৃত মান। এটাকে চোখ বন্ধ করে সরাসরি আমরা যদি সমীকরণে ছোট হাতের আর আছে, এই যে ছোট হাতের যে আর, এটা হচ্ছে এই যে 1 নং সমীকরণে যে তুমি লিখেছো না ছোট হাতের আর, এটা হচ্ছে গোলকটার প্রকৃত ব্যাসার্ধ, প্রকৃত ব্যাসার্ধ। তাহলে এই যে তোমার সমান সমানের ডান পাশে যে প্লাস মাইনাসের বামে যে মানটা থাকবে সেটা হচ্ছে প্রকৃত ব্যাসার্ধ। তাহলে সেটা কার মান বলো? ছোট হাতের আর এর মান। আরে ছোট হাতের আর এর মান স্যার হচ্ছে, তাহলে বড় হাতের আটটা কি নির্দেশ করছে? বড় হাতের আর হচ্ছে এই যে তোমার টোটাল ক্যালকুলেশন করে যে রেজাল্টটা হবে সেটা বড় হাতের আর। ওই যে ত্রুটি ত্রুটি প্লাস মাইনাস করার পরে যেটা পাবে ওটাও ব্যাসার্ধ, ওটাও ব্যাসার্ধ। বড় হাতের আরও কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে? কিন্তু সেই ক্ষেত্রে এই যে এটা কি ভুল ব্যাসার্ধ? হ্যাঁ এটা কি ভুল ব্যাসার্ধ? হ্যাঁ হ্যাঁ ভুল ব্যাসার্ধ। ভুল কতটুকু ভুল ত্রুটি সেটাই আমরা বের করব, এটা ভুল ব্যাসার্ধ। ভেরি গুড।
এই ত্রুটি মানে এটা পরিমাপের একটা ত্রুটি আছে, সেই ত্রুটিটা আমরা বের করব যে তাহলে আয়তন নির্ণয়ের ব্যাসার্ধ নির্ণয় ত্রুটি তোমার ব্যাসার্ধ নির্ণয়ের যে ত্রুটি বা সমীকরণ যদি এটা হয় তাহলে আয়তন নির্ণয় তোমার কত ত্রুটি হবে শতকরা সেটা চাওয়া হচ্ছে প্রশ্নে। এটা ভুল ব্যাসার্ধ, তাহলে ভুল ব্যাসার্ধের প্লাস মাইনাসের বামে যে মানটা ওটা প্রকৃত ব্যাসার্ধ, ওটা হচ্ছে আর এর মান লিখবে সরাসরি আর ইকুয়াল টু 4 সেন্টিমিটার। আর ডান পাশে যে প্লাস মাইনাস দেওয়া আছে না, এটার পরম মান নিবে, প্লাস মাইনাসের পরম মানটা নিবে, মানে এই যে ডেল আর যেটা আর কি পরিবর্তন যেটা, এই প্লাস মাইনাসের পরে যে রেজাল্টটা দেওয়া থাকবে সেটা হচ্ছে তোমার ওই পরিবর্তনটা, ব্যাসার্ধের পরিবর্তনটা। তাহলে সেটা কত লিখবো আমরা, ডেল আর। তাহলে ডেল আর ইকুয়াল টু কত, 0.3 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে সমীকরণ কোনটা বলো? এই যে 1 নং সমীকরণ, বাম দিকে দেখা, আমি ব্লক করে দিয়েছি, এই যে বাম দিকে দেখা যাচ্ছে কি আমার কার্সরটা কোথায় ঘুরতেছে? জি স্যার দেখা যায়। তাহলে শতকরা ত্রুটি ইকুয়াল টু কি লিখবে, ডেল ভি বাই ভি ইনটু 100%। যদি শতকরা ত্রুটি বের করতে চাচ্ছ তাহলে 100 দিয়ে গুণ করে দিবে। শতকরা ত্রুটিটা পরীক্ষা বেশি আসে, এটাই ভালো করে দেখবে। তাহলে শতকরা ত্রুটি ইকুয়াল টু ডেল ভি বাই ভি ইনটু 100। তো ডেল ভি বাই ভি মানে কত? এই যে সমীকরণ আছে 3 ডেল আর বাই আর, এই যে এই সমীকরণটা নিয়ে আসা হচ্ছে। তাহলে 3 ডেল আর বাই আর, এবারে মান বসিয়ে দাও। 3 আর ডেল আর মানে কত, 0.3। এই যে এখানে ডেল আর মানে হচ্ছে 0.3, আর প্রকৃত ব্যাসার্ধ কত, 4। তাহলে এটা ক্যালকুলেশন গুলো একটু চেক করো তো, ভুলও থাকতে পারে। এগুলো আমি লিখেছি টাইপ করে, এগুলো তোমাদের দেওয়া হচ্ছে, সবাইকে এটা দেওয়া হবে। এই তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো, তাহলে তোমার আয়তনের শতকরা কত ত্রুটি হয়েছে বলো? 22.5%। স্যার 22.5%। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, যে আমরা গোলকের ব্যাসার্ধ জি যদি স্যার দেওয়া বুঝতে থাকে পেরেছি। তাহলে আয়তনের ত্রুটি বের করার অঙ্ক যদি পরীক্ষা আসে তাহলে পারা যাবে কিনা একটু সবাই আমাকে কনফার্ম করো। জি জি স্যার। স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে আসো তোমরা এখন আমাকে একটু শিখাও এটা। এটা আমরা গোলকের আয়তন নির্ণয় ত্রুটি বের করলাম, এবারে ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি আমরা কিভাবে বের করব? ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি। তো এখন দেখো গোলকের ক্ষেত্রফল মানে কত, a ইকুয়াল টু পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা 4 পাই আর 4 পাই আর স্কয়ার, এটা 1 নং সমীকরণ। স্যার কনসেপ্ট ওটাই। শতকরা ত্রুটি দেখে কি বোঝা যাবে না যে ত্রুটি ঋণাত্মক নাকি ধনাত্মক? না, ত্রুটি এখানে ধনাত্মক ঋণাত্মক এর শতকরা ত্রুটি দেখে বোঝা যাবে না। শতকরা ত্রুটি এটা দেখে বোঝা যাবে না। হ্যাঁ, ত্রুটি ওটা ধনাত্মক ঋণাত্মক ওটা পরিমাপ করার সময় দেখতে হবে। আচ্ছা, এখন বলো এই যে a ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার, এখান থেকে বলো তোমার, এটা তো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এখান থেকে আমরা ত্রুটি বের করতে চাচ্ছি ক্ষেত্রফলের। কনসেপ্ট কিন্তু এটাই, এটার মতোই করতে হবে। এখন কি করবে বলো? ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন করবে কার আর এর সাপেক্ষে। আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এই রেজাল্টটা কিভাবে আসে একটু বলো, কে বলবে? স্যার নাফিসা বলবে, বলো। স্যার ডেল আর দিয়ে গুণ দিব। তো ফার্স্টে হচ্ছে অন্তরীকরণ করব, তাহলে আর এর সাপেক্ষে যদি করি তাহলে আর স্কয়ারে 2 আগে আসবে, আর হচ্ছে 2 আর 2 থেকে 1 মাইনাস হবে, তাহলে হবে 2 আর। তাহলে 4 পাই তো কনস্ট্যান্ট, এটা থাকলো, তাহলে 2 পাই, তারপরে হচ্ছে আমরা ডেল আর দিয়ে উভয় পক্ষকে গুণ দিয়ে দিব, তারপর Very ভাগ good. করে দিলে এসে যাবে। তাহলে ভাগ করে দিলে এটা এসে যাবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা সবাই? সাবরিনা, আফরোজ, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিছুই না, খুবই ইজি, কিন্তু একেবারে ইজি। এগুলোই একটু ইজি আছে, কঠিন অঙ্ক আছে কিন্তু অনেক, মানে বিভিন্ন টাইপের ত্রুটি বের করা যায়। তোমার এটা তো ছোট ছোট অঙ্ক, এগুলো পরীক্ষা এগুলো থেকে থাকবে, এগুলোই ভালো করে দেখবে। তো প্রথমে আমরা আর ক্ষেত্রফল। আমাদের কোশ্চেন কি অনেক কঠিন হবে? না, প্রশ্ন সহজ হবে কঠিন হবে সব মিলেই থাকবে, মানে সব টাইপের প্রশ্নই হবে, মানে সহজ আমরা তো প্রথমবার, আমাদের একটু সহজ করে দিয়েন। সহজও থাকবে, দু একটা তো মানে একটু ভালো প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন রাখতে হবে না, প্রশ্নের একটা তো স্ট্যাটাস থাকতে হবে, প্রশ্নের একটা মর্যাদা আছে না তোমার, প্রত্যেকের যেমন মর্যাদা আছে, মান সম্মান আছে, তাহলে একটা প্রশ্ন সিটি কলেজের প্রশ্ন এমন ভাবে আমরা করি যেন সেই প্রশ্নের একটা স্ট্যাটাস থাকে। আচ্ছা, প্রশ্ন অত টেনশন করা লাগবে না, পরীক্ষা ভালো হবে, ভালো করে লেখাপড়া করো তাহলে হবে। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2 নং পেয়ে গেলাম, 2 কে 1 দিয়ে ভাগ করলে আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম। এখন এটার একটা অঙ্ক ডান দিকে করে দিয়েছি, দেখো আর ইকুয়াল টু এইটা। তো সেটা তাহলে এখন বলো, এটা হচ্ছে তোমার ত্রুটিপূর্ণ ব্যাসার্ধ।
ত্রুটিযুক্ত ব্যাসার্ধ। মানে ব্যাসার্ধ নির্ণয়ে আমাদের এখানে অনিশ্চয়তা তৈরি হয়েছে, মানে ভুল আছে এখানে। তাহলে 2.5টা কি প্রকৃত ব্যাসার্ধ, ওটাকে ছোট হাতের আর লিখবে, হ্যাঁ। আর প্লাস মাইনাসের পরে যেটা আছে কি, সেটা হচ্ছে তোমার ওই যে ত্রুটিটা হয়েছে, মানে পরিবর্তন হয়েছে এইটা, তো সেটা পরিবর্তনকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি, ডেল আর দিয়ে। তাহলে ডেল আর ইকুয়াল টু 0.1। এবারে সূত্রে অ্যাপ্লাই করলে ফাইনালি আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম। দেখো তো এই টাইপের প্রশ্ন এলে পারা যাবে কিনা আয়তন গোলকের ক্ষেত্রে আয়তন নির্ণয় ত্রুটি এবং পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি পরীক্ষায় এলে কি পারা যাবে, একটু আমাকে কনফার্ম করো। জি স্যার। আচ্ছা, এবারে দেখি তোমাদের সাথে আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, দেখি ওইটা বুঝো কিনা। ওটা অবশ্যই আমি নিচের দিকে নিয়ে এসেছি। আচ্ছা, এই যে এখানে দেখো একটা সিলিন্ডারের আয়তন নির্ণয় ত্রুটি, সিলিন্ডার। তো সিলিন্ডারের ক্ষেত্রে আয়তন নির্ণয়ের ফর্মুলা কি, আমরা জানি যে ভি ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। এটা তো জানো না, সবাই কি জানো নাকি এটা? বলো। জি স্যার। সিলিন্ডারের আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই, এটার ক্ষেত্রফলও কিন্তু বের করা যাবে, 2 পাই আর এইচ। আচ্ছা, তো আমরা আয়তন বের করতে চাচ্ছি, তো ভি ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। এখন বলো তো এখানে পরিবর্তনশীল রাশি কয়টা আছে, এখন বলো। দুইটা। এখন কিন্তু পরিবর্তনশীল রাশি এখানে দুইটা আছে, মানে ওটা আগের অঙ্কগুলো হচ্ছে একটু জটিল অঙ্ক। আচ্ছা, তো জটিল না, মানে নিয়ম অনুসারেই হবে। আচ্ছা, তো পাইটা কনস্ট্যান্ট, তাহলে পাইয়ের উপরে তোমার ত্রুটি নির্ভর করবে না। তাহলে কার কার উপরে নির্ভর করবে, এক হচ্ছে ব্যাসার্ধ আর দুই হচ্ছে সিলিন্ডারটার হাইট, উচ্চতার উপরে নির্ভর করবে। আর তুমি দৈর্ঘ্য নামকরণ করতে পারো, এলো নামকরণ করতে পারো। তাহলে আমরা এখানে হাইট নামকরণ করেছি, তো এটা 1 নং সমীকরণ। এবারে 1 নং সমীকরণের উভয় পক্ষে কিন্তু দেখো ডান দিকে কিন্তু এটাও ব্যাসার্ধ, মানে দৈর্ঘ্য এইচও দৈর্ঘ্য, আরো দৈর্ঘ্য এইচও দৈর্ঘ্য। তার মানে এই ডান পাশে কিন্তু দুইটা পরিবর্তনশীল রাশি আছে, দেখো আর এবং এইচ। তো দুইটা পরিবর্তনশীল রাশির ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় তোমরা কি দেখেছো সূত্রগুলো, মানে ইউভির সূত্র দিয়ে তোমরা করেছো কিনা আমি জানি না। জি স্যার। জি স্যার জি স্যার। করেছি। আমি একটু মুখে মুখে বলে দিই, একটু বলে দিই। ভি কে করলে তো বাম পাশে মানে ডিভি থেকে যাচ্ছে, উপরে যেগুলো করলাম সেগুলোর বাম পাশে কি থেকে যাচ্ছে, ফাইনালি ডেল ভি থেকে যাচ্ছে না। এই যে ভি কে যদি আমরা করি, মানে উভয় পক্ষে ওই যে আর দ্বারা যদি গুণ করা হয়, তাহলে সেক্ষেত্রে ফাইনালি কি হয়ে যাচ্ছে, আর কাটাকাটি হয়ে যাচ্ছে না, মানে ডেল আর কাটাকাটি হলে বাম পাশে শুধু কি থাকে, ডেল ভি থাকে। আচ্ছা, ডান দিকে কি হচ্ছে একটু দেখো, আমি একটু মুখে মুখে বলছি, বলো। এখানে পাই তো কনস্ট্যান্ট, তাহলে পাইকে আমরা রেখে দিলাম বাম পাশে, ঠিক আছে। আর এবারে আর আর এবং এইচ দুইটা কিন্তু পরিবর্তনশীল, তাহলে দুইটা পরিবর্তনশীল রাশির ডিফারেন্সিয়েশন করার নিয়ম হলো যে কোনো একটাকে ধ্রুব ধরে আরেকটাকে ধরে তা আমরা এখানে এইচটাকে ধ্রুব ধরেছি, তাহলে এইচটাকে আমরা বাম পাশে রেখে দিয়েছি। এবারে আর স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে বলো, আর কে মানে আর স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে তাহলে আর স্কয়ার কে করলে 2 আর হবে। দেখো এইটুকু বুঝছো কিনা বলো। জি স্যার। তাহলে আমরা জি স্যার। প্রথম রাশিতে কাকে ধ্রুব ধরলাম, এইচ কে। পাই তো ধ্রুব আছেই, এইচ কে আমরা কনস্ট্যান্ট করে আর স্কয়ার কে করলাম ডিফারেন্সিয়েশন, তো আর স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 2 আর হবে। আর এই ডেল আরটা কেন এলো বলো তো, ওই যে আমরা উভয় পক্ষে যে তোমার পরিবর্তনশীল রাশি যেটা দৈর্ঘ্য সেটা তারা গুণ করে দিচ্ছি, এই জন্য তোমার এই ডান পাশে কি চলে আসবে, ডেল আর চলে আসবে। এটা একটা হলো। এবারে সূত্রের প্লাস আসছে, এটা হচ্ছে সূত্রের প্লাস, মানে প্লাস মানে ইউ কে রেখে ভি কে করলাম, প্লাস ভি কে রেখে এখন ইউ কে করতে হবে। তো পাই তো কনস্ট্যান্ট, পাই থেকে যাবে। এবারে আর স্কয়ার কে আমরা বাম পাশে করেছিলাম, এবারে আর স্কয়ার কে কি করবে, কনস্ট্যান্ট ধরতে হবে, ঠিক আছে। এখন তাহলে কাকে ডিফারেন্সিয়েশন করব বলো, এইচ কে। বলো এইচ কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1 হবে। 1 হয়। 1 কে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। আর ওই যে উভয় পক্ষে যে তুমি ডেল আর দিয়ে গুণ করছো, এখানে কিন্তু ডেল আর দিয়ে গুণ করা যাবে না, এখানে যেহেতু পরিবর্তনশীল রাশি এইচ, এইজন্য ডেল এইচ দিয়ে এখানে গুণ করতে হবে। আসলে ডেল এইচ বলতে এটা দৈর্ঘ্য, ডেল আর বলতে এটাও দৈর্ঘ্য বোঝানো হয়। তার মানে এই এই বাম পাশে যে ডেল আর এটা অ্যাকচুয়ালি যেহেতু ব্যাসার্ধ, এই জন্য এখানে ডেল আর দিয়ে গুণ করতে হবে। আর ডান পাশে যেহেতু এখানে এইচ, এই জন্য ডেল এইচ দিয়ে গুণ করতে হবে। তো ডেল এইচ বা ডেল আর যেটাই বলো না কেন, দুটাই কি ইন্ডিকেট করছে বলো, এক কথায় যদি আমরা বলি, দৈর্ঘ্য। দৈর্ঘ্য ইন্ডিকেট করছে।
তার মানে দৈর্ঘ্যের সাপেক্ষে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, উভয় পক্ষে দৈর্ঘ্যের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। কিন্তু ডিফারেন্সিয়েশন করার সময় এই যে এখানে যে ডেল আর লিখবে সেটা নির্ভর করবে যে এখানে তুমি কাকে ডিফারেন্সিয়েশন করছো তার উপরে নির্ভর করবে। তো যেহেতু আমরা এখানে আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করছি এই জন্য এখানে ডেল আর লিখতে হবে। আর ডান দিকেরটার ক্ষেত্রে আমরা কাকে ডিফারেন্সিয়েশন করছি, এইচ কে, এই জন্য এখানে কি লিখতে হবে, ডেল এইচ লিখতে হবে। এই জিনিসটা একটু মনে রাখবে। তো এটা 2 নং সমীকরণ পেয়ে গেলে এবারে 2 কে 1 দিয়ে ভাগ করে দাও। তো 2 কে 1 দিয়ে ভাগ করে দিলে কনসেপ্ট আগেরটা এখন ভাগ করে দিলে কি হবে বলো, এটাকে যদি আমি প্রথম এটা দিয়ে ভাগ করে দিই তাহলে পাই পাই কাটাকাটি হবে, একটা আর এখানে দুইটা, এখানে দুইটা আর আছে, এখানে একটা আর আছে, তাহলে কাটাকাটি হবে, এইচ আর এইচ কাটাকাটি হবে। তাহলে 2 ডেল আর বাই আর প্লাস ডেল এইচ বাই এইচ। এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। এখন অঙ্ক করো। এখানে আর এর মান বলা আছে, উচ্চতার মান বলা আছে, ত্রুটিপূর্ণ মান বলা আছে এখানে। তাহলে এখন শতকরা ত্রুটি কত আয়তন নির্ণয় সেটা এখন বের করতে বলা হচ্ছে। পারা যাবে না এখন? জি স্যার। জি স্যার। জি স্যার। এই যে এটা কার মান, ছোট হাতের আর এর মান, আর এটুক কি ডেল আর, মানে যতটুকু পরিবর্তন হয়েছে ডেল আর। আর এইচ এর ক্ষেত্রে এখানে যেটা সেটা কি এইচ এর প্রকৃত ব্যাসার্ধ যেটা, এইচ মান। হ্যাঁ ক্যাপিটাল, এটা ছোট হাতের এইচ দিয়ে লিখবে, সমস্যা নেই। তো ছোট হাতের এইচ, তুমি সূত্রে যে এইচ ব্যবহার করবে এখানে সেই এইচটা লিখবে। সূত্রে যদি বড় হাতের এইচ লিখো তাহলে অবশ্যই এখানে বড় হাতের এইচ লিখতে হবে, ঠিক আছে, মনে রাখবে এইগুলো। আচ্ছা, আর এখানে পয়েন্ট +-2, তার মানে এটা হচ্ছে ডেল এইচ। এবার এখানে এই যে আমরা যে সূত্রটা বের করলাম এখানে মান বসিয়ে 100 দ্বারা গুণ করে দিলে তুমি কি পেয়ে যাবে, সেটা কি আয়তনের শতকরা ত্রুটি বের করছি? হ্যাঁ আয়তনই তো, আয়তনকেই তো আমরা ডিফারেন্সিয়েশন করলাম। এবারে তোমরা বাসায় ক্ষেত্রফল বের করতে পারবে কিনা বলো সিলিন্ডারের ক্ষেত্রে। জি স্যার। কিভাবে বলো, নূরে নাজাত বলো, নূরে নাজাত। জি স্যার। স্যার এভাবেই সেইভাবে সূত্র বসে তারপর 100% দিয়ে গুণ করব, তারপর মান বসাই দিব, প্লাস মাইনাস করব, তাহলেই তো হবে। সূত্রটা কত সেটা বলো। 2 পাই আর বাই আর প্লাস পাই এইচ বাই এইচ ইনটু 100 দিয়ে গুণ। না, এটা তো আয়তন নির্ণয় ত্রুটি, আমি চাচ্ছি ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি সিলিন্ডারের। 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। 2 পাই আর এইচ। হ্যাঁ, সিলিন্ডারের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানো না? ওই সূত্রটা নিয়ে আসবে। আমি ভাবছি আয়তন। হ্যাঁ, ওটা এ সমান ওই সূত্রটা নিয়ে আসবে, নিয়ে আসার পর ডিফারেন্সিয়েশন করবে, করলে এখানে একটা সমীকরণ তৈরি হবে। এই যে মূল জিনিসটা কিন্তু এই সমীকরণটা তৈরি করা, এই যে সমীকরণটা তৈরি করা, তারপরে তো বাকি জিনিসটা ক্যালকুলেশন, এটা তার কোনো বিষয় না। মূল জিনিসটা হচ্ছে যে সমীকরণটা তৈরি করা। প্রথমে অরিজিনাল সমীকরণটা লিখতে হবে, সেটাকে ডিফারেন্সিয়েশন করে 2 নং সমীকরণ পাবে। এবারে 2 কে 1 দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটা ব্যবহার করেই তো আমরা অঙ্ক করছি। এই তো মোটামুটি তোমরা গোলকটা ভালো করে দেখবে। আমার কথা কি বুঝতে পেরেছো বা সবাই নিতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা, সবাই কি খুশি হয়েছো? জি স্যার। অনেক স্যার। গোলকটা ভালো করে দেখো, হ্যাঁ গোলকের ওই যে আয়তন আর ক্ষেত্রফল কিভাবে ত্রুটি বের করতে হয় ওইটা ভালো করে দেখবে। আচ্ছা, আর এখানে তোমার আমি একটু উপরে যাই, আবার একটু তোমাদের পয়েন্ট আকারে আমি আগাচ্ছিলাম। এখান থেকে কিন্তু 5টি প্রশ্ন হবে। তাহলে 4 নাম্বার টপিকটা মোটামুটি আমাদের আলোচনা শেষ হয়ে গেল। ত্রুটি কিভাবে বের করতে হয় ভালো করে দেখবে। এই গোলকের এই যেখানে যে বক্স করে দেওয়া আছে এই দুইটা টাইপের অঙ্ক এখানে বলা আছে, দেখে সম্পর্কিত আরো গাণিতিক সমস্যা মানে তোমরা সমাধান করবে, বাসায় প্র্যাকটিস করবে। এই দুটার আলোকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো একটু দেখবে তোমরা ভালো করে, ঠিক আছে। আর 5 নাম্বার যেটা তোমার ওই যে পরিমাপের কয়টি যন্ত্র, তো পরিমাপের যন্ত্র আমরা এখানে মূলত স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ, স্ফেরোমিটার, এইগুলো প্র্যাকটিক্যাল ল্যাবে তোমাদের প্র্যাকটিক্যাল ল্যাবে তোমাদের দেখানো হবে। যদিও 9-10 মনে হয় তোমরা এটা ব্যবহার করেছো সম্ভবত, স্লাইড ক্যালিপার আর স্ক্রু গজ। জি স্যার। বলো তো স্লাইড ক্যালিপারের সাহায্যে আমরা কি কি মেজার করতে পারি আমরা? এই যন্ত্রগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন হতে পারে। আয়তকার বক্স। বলো স্লাইড ক্যালিপারসের ব্যবহার কি, বলো আমরা কি ব্যবহার করতে পারি? এই যে স্লাইড ক্যালিপারসের বলো তো, এই যে উপরে কোন বস্তুর দৈর্ঘ্য, কোন গোলাকার বস্তুর প্রস্থচ্ছেদ। হ্যাঁ, মূলত আমরা দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। বলো তো উপরের এই চোয়ালের ফাঁকে কি স্থাপন করে কি
নির্ণয় করা যায়? একটু আমাকে বলো দেখি তোমরা জানো কিনা। কি বললেন স্যার? গোলক। এখানে তোমার নিচে বস্তু রেখে দৈর্ঘ্য মেজার করা যায়, উপরেও মেজার করা যায়, কিন্তু কোন ক্ষেত্রে কোনটা মেজার করা যায়? পড়েছো এগুলো? পড়ো নাই নাকি তোমরা? স্যার নিচেরটা করে দেখছিলাম, স্যার উপরেরটা তো নিচেরটা জানতাম না। করেছি। নিচেরটা কি করেছো? আয়তাকার বস্তু রেখে। স্যার হ্যাঁ আয়তকার, হ্যাঁ মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো মেজার করেছো। উপরেরটা কি? উপরেরটা দেখো একটু বক্র গোলক। টাইপের মতো আছে, বক্রতা আছে দেখবে। জি স্যার। এটা করো নাই কখনো? না স্যার, এটা করানো হয়নি। আচ্ছা, এটা এটা যদিও ইন্টারমিডিয়েটেও করা হয় না। এগুলো মূলত ওই যে ফাঁপা যে গোলকগুলো আছে না, ফাঁপা গোলক, নাম জি স্যার। শুনেছো তোমরা? ফাঁপা গোলক, ফাঁপা জি মানে ওই যে স্যার। জি স্যার, ভিতরে ফুটবল মানে ভিতরে ফাঁকা। পাক। তো এই যে গোলকের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ মেজার করার জন্য এই উপরের এই চোয়ালটা ব্যবহৃত হয়, উপরের এই স্কেলটা, উপরেরটা স্থাপন করতে হয়। তো তোমাদের এইগুলো অতটা প্রয়োজন নাই, তোমরা শুধু যেটা দেখবে যে স্লাইড ক্যালিপার্স কাকে বলে, এই যন্ত্রটা দ্বারা কি মেজার করা যায়, এবং এই যন্ত্রের ক্ষেত্রে যে ত্রুটি হয়, ওই যে শূন্য ত্রুটি, ধনাত্মক ত্রুটি, ঋণাত্মক ত্রুটি, এবং এই যন্ত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আছে, তোমরা জানো কিনা, এই যে ভার্নিয়ার ধ্রুবক। এই কনসেপ্টটা তোমাদের জানা আছে কিনা এটা আমাকে বলো, এই কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। তো ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে এই সংজ্ঞাটা এখান থেকে দেখবে। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে এই সংজ্ঞাটা একটু ভালো করে দেখবে। হ্যাঁ, ভার্নিয়ার ধ্রুবক বের করার একটা সূত্রই আছে, তোমার সূত্রই আছে। প্রধান স্কেলের এক ঘরে যে মান, যেটাকে তোমার এস দিয়ে প্রকাশ করা হয়, আর ভার্নিয়ার স্কেলে মোট যতগুলো ভাগ সংখ্যা থাকে বা ঘর সংখ্যা থাকে, ওই ঘর সংখ্যা দ্বারা ভাগ করলেই এক ঘরে মানকে মোট ভার্নিয়ার স্কেলে যে ঘর সংখ্যা, এটা দ্বারা ভাগ করলে তুমি কি পেয়ে যাবে? ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাবে। এই ভার্নিয়ার ধ্রুবক তোমার ক্যালকুলেশনে এটা ব্যবহৃত হয়। এই যেখানে তোমার ভার্নিয়ার যে সমাপাতন, সেই সমাপাতনের সাথে ভার্নিয়ার ধ্রুবকটা যোগ গুণ করতে হয়। এই মানগুলো একটু দেখবে। হ্যাঁ, আর স্ক্রু গজের সাহায্যে আমরা মূলত কি করি বলো? 1 মিনিটের মধ্যে সময় আছে। বৃত্তাকার কক্ষপথে বসে। সাধারণত আমরা এটা মানে ওই আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে বস্তুগুলো আছে, বিশেষ করে তোমার চিকন তারের যে ব্যাসার্ধ বা ব্যাস, এইগুলো মেজার করার জন্য তোমার এই যন্ত্রটা ব্যবহার করা হয়, স্ক্রু গজ। তো এই স্ক্রু গজের ক্ষেত্রে দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে পিচ আর একটা হচ্ছে লঘিষ্ঠ গণন। তো পিচ আর লঘিষ্ঠ গণন কাকে বলে তোমরা কি জানো? পিচ আর লঘিষ্ঠ গণন কাকে বলে? মানে এখানে দুইটা স্কেল আছে, একটা হচ্ছে বৃত্তাকার স্কেল আর একটা হচ্ছে প্রধান স্কেল বা রৈখিক স্কেল। তো বৃত্তাকার স্কেলকে যদি একবার ঘোরানো হয়, তাহলে এই বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে যায় বা সরণ হয়, সেটাকে বলা হয় পিচ। এই পিচের সংজ্ঞাটা ভালো করে দেখবে। তো সাধারণত এই যন্ত্রগুলোর পিচ তোমার বৃত্তাকার স্কেলকে একবার ঘোরানো হলে রৈখিক স্কেল বরাবর এক ঘর সরণ হয়। তো এক ঘর সরণ হলে তাহলে পিচ কত পাওয়া যায়? এক ঘরে মান হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার। আর বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কোনো কোনো যন্ত্রে 50ও থাকে, আবার কোনো কোনো যন্ত্রে 100 থাকে। তো এই লঘিষ্ঠ গণনটা হলো ওই পিচকে যদি বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার লঘিষ্ঠ গণন। তাহলে পিচ কাকে বলে আর লঘিষ্ঠ গণন কাকে বলে, এটা একটু ভালো করে দেখবে। যেমন একটা যন্ত্রের লঘিষ্ঠ গণন এইটার মানে কি জানো তোমরা? এটার মানে এই যে 0.01 মিলিমিটার, এটার মানে হচ্ছে যে ওই যন্ত্রটা দ্বারা এই তোমার স্ক্রু গজ দ্বারা সর্বনিম্ন ওই যে লঘিষ্ঠ গণন যে মানটা পেয়েছো, ওই দৈর্ঘ্য পর্যন্ত সঠিকভাবে মেজার করা যাবে। ওর চেয়ে ক্ষুদ্র দৈর্ঘ্য কিন্তু আর মেজার করা যাবে না। এই জন্য এটার নাম হচ্ছে লিস্ট একবার কাউন্ট। বলবেন? ইংলিশের নাম হচ্ছে লিস্ট কাউন্ট। এই লিস্ট কাউন্ট কোন যন্ত্রে যে মানটা তুমি পাবে, পিচকে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দিয়ে যে মানটা পাবে, এটার অর্থ হলো যে ওই যন্ত্রটা দ্বারা সর্বনিম্ন ওই দৈর্ঘ্য পর্যন্ত সঠিকভাবে মেজার করা যাবে, নির্ভুলভাবে মেজার করা যাবে। ওর চেয়ে ক্ষুদ্র দৈর্ঘ্য ওই যন্ত্র দ্বারা মেজার করা সম্ভব নয়। আচ্ছা বলো তো, কোন যন্ত্রের লঘিষ্ঠ গণন 0.01, এই যেখানে যে মানটা বলা আছে 0.01, এখন বলো তো এই যন্ত্রটা দ্বারা 0.02 মিলিমিটার দৈর্ঘ্য মাপা যাবে কিনা বলো? 0.02 জি স্যার, জি স্যার। জি স্যার, মাপা যাবে। 0.02 মিলিমিটার কি মাপা যাবে? ও হ্যাঁ স্যার, যাবে যাবে। যাবে না। যাবে স্যার। কেন না যাবে না? এর কেন? লঘিষ্ঠ গণন কত? 0.01, 0.01, 0.01 পর্যন্ত তুমি মারতে পারবে, এর চেয়ে ক্ষুদ্র দৈর্ঘ্য মেজার করা যাবে না। ঠিক আছে? আচ্ছা এখন বলো তো, আমি যে মানটা বললাম তো সেটা আপনি তো বললেন স্যার, 0.02, এটা তো 0.02 বড়।
আচ্ছা, তাহলে আমি কি বললাম? আমি তোমাদের কনফিউজ করতেছি। আমি বললাম 0.02, তাহলে 0.02 কি 0.01 এর চেয়ে বড় না? জি স্যার। তাহলে তো হ্যাঁ। অবশ্যই মেজার করা যাবে। দু একজন বলেছে জি যাবে স্যার, না। ওটাই তো বলছি। হ্যাঁ, বেশিরভাগই বলেছে যাবে, দু একজন বলছে যাবে না। আচ্ছা, যাবে। তার মানে এই যে লঘিষ্ঠ গণন যে মানটা তার চেয়ে তার সমান দৈর্ঘ্য বা তার চেয়ে বড় দৈর্ঘ্য মেজার করা যাবে, কিন্তু এই যে লঘিষ্ঠ যে গণন যে মানটা তার চেয়ে কিন্তু ক্ষুদ্র দৈর্ঘ্য মেজার করা সম্ভব না। তাহলে এই পিসের সংজ্ঞাটা ভালো করে দেখবে, লঘিষ্ঠ গণনের সংজ্ঞাটা ভালো করে দেখবে, আর কোন যন্ত্রের লঘিষ্ঠ গণন এর ফিজিক্যাল তাৎপর্য কি সেটা একটু ভালো করে দেখবে। তাহলে কোন যন্ত্রের লঘিষ্ঠ গণনের যে মানটা, এটার মানে ফিজিক্যাল তাৎপর্য হচ্ছে যে ওই যন্ত্রটা দ্বারা সর্বনিম্ন ওই দৈর্ঘ্য পর্যন্ত সঠিকভাবে মেজার করা সম্ভব। এর চেয়ে ওই মানের চেয়ে ক্ষুদ্র দৈর্ঘ্য মেজার করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এটা একটু ভালো করে দেখবে। আর লাস্ট ওয়ান একটা যন্ত্র, সেটার নাম হচ্ছে স্ফেরোমিটার। এটার একটা এক্সপেরিমেন্ট আমাদের ল্যাবে তোমাদের করানো হবে। এখানে স্ফেরোমিটারের সাহায্যে গলীয় সারফেসের বা তোমার বক্রতার ব্যাসার্ধ, গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা যায় বা পুরুত্ব নির্ণয় করা যায়। তো এই যন্ত্রটা দ্বারা তোমার গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্র, এই সূত্রটা একটু মুখস্থ করবে। r equal to d square by 6h plus h by 2। এখন এই ডিটা কি? ডি হচ্ছে স্ফেরোমিটারের তিনটা লেগ আছে, এই যে এ লেগ, সি লেগ, আর একটা হচ্ছে বি লেগ, তিনটা লেগ মানে পা। এই তিনটা পাকে যদি তুমি কাগজের উপরে চাপ দাও তাহলে তিনটা পয়েন্ট তৈরি হবে। এই তিনটা পয়েন্ট যোগ করে দেওয়া হলে একটা ত্রিভুজ তৈরি হবে। এবার সেই ত্রিভুজে কয়টা বাহু পাবে বলো তো? এ থেকে বি তিনটা। পর্যন্ত একটা দৈর্ঘ্য তিনটা পাবে, বাহু। হ্যাঁ, বি থেকে সি একটা দৈর্ঘ্য পাবে, আর এ থেকে সি একটা দৈর্ঘ্য পাবে। এই যে তিনটা দৈর্ঘ্য যেটা পাবে, এই তিনটা দৈর্ঘ্য মানে নাম দিবে D1, D2, D3। তো এই তিনটা দৈর্ঘ্য বের করে D1, D2, D3 এর যে গড় মানটা পাবে, সেই গড় মানটাই হচ্ছে এই ডি এর মানটা। এই ডিটাকে তাহলে আমি কি বললাম? এই স্ফেরোমিটারে যে তিনটা পা থাকবে, চারটা পা আছে, মানে মাঝখানে যে এটা একটা স্কেল, মাঝখানে স্কেলটা না, কিন্তু সাইডে যে তিনটা পা থাকবে, লেগ থাকবে, এই তিনটা লেগকে তোমার সমান লেভেলে এনে ওই কাগজের উপরে রেখে চাপ দিতে হয়, দিলে তিনটা পয়েন্ট তৈরি হবে। এই তিনটা পয়েন্টকে তোমার স্কেল ধরে তোমার ওই পেন্সিলের সাহায্যে যোগ করে দিলে একটা ত্রিভুজ তৈরি হবে। তাহলে ত্রিভুজের তিনটা বাহু আমরা পাবো। এই তিনটা বাহু মোটামুটি তিনটা বাহুর দৈর্ঘ্য প্রায় সমান হয়, মানে সমবাহু ত্রিভুজ হয়। তো কোনো কোনো আবার যন্ত্রের ক্ষেত্রে নাও হতে পারে। এই জন্য তোমার কি বের করতে হয়? গড় মান বের করতে হয়। ওই যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মেজার করে সবগুলো যোগ করে তাকে 3 দ্বারা ভাগ করলে তুমি কি পেয়ে যাবে? গড় মান পেয়ে যাবে। সেটাই হচ্ছে তোমার এই ডি এর মান। মানে ডি বলতে বোঝানো হচ্ছে যে দুটি পায়ের জি স্যার। মধ্যবর্তী যে দূরত্ব, দুটি পায়ের যে মধ্যবর্তী দূরত্ব, ডি এর মান। আর এইচটা হচ্ছে বক্রতল তোমার যতটুক হাইট, এই বক্রতলের যে হাইট সেটাকে বলা হচ্ছে তোমার ক্যাপিটাল ছোট হাতের এইচ। তাহলে এই এইচটাকে বলা হচ্ছে বক্রতলের, বা তুমি যদি ধরো লেন্স নাও, সেই লেন্স উত্তল তল হতে পারে, অবতল তল হতে পারে। উত্তল লেন্সের ক্ষেত্রে মাঝখানে কি মোটা না, আর অবতল লেন্সের কি মাঝখানে হচ্ছে সরু, পাতলা। তাহলে তোমার এই যে সমতল থেকে যতটুকু মোটা হবে সেটাই হচ্ছে এইচ। তাহলে এই এইচটা হচ্ছে তোমার, যন্ত্রটা স্যার, লেন্সটা কোথায় বসাবো যন্ত্রে? আচ্ছা সেটা পরে প্র্যাকটিক্যালে পরে করে, এখন এটা বলা সম্ভব না। এটা নিচে বসাতে হয়, নিচে একটা বেস প্লেট থাকে, এই বেস প্লেটের উপরে তোমার এই যন্ত্রটা, ওই বেস প্লেটের উপরে তোমার এই স্কেল নিতে হয়, সরি লেন্স নিতে হয়। এই লেন্সের উপরে তোমার এই যন্ত্রটাকে স্থাপন করতে হয়, ওই লেন্সের উপরে এই যন্ত্রটাকে স্থাপন করতে হবে। এটা এক্সপেরিমেন্ট করানো হবে তোমাদের ল্যাবে। পরিবেশ পরিস্থিতি ভালো হলে দোয়া করো যেন তাড়াতাড়ি ভালো হয়, তোমরা যেন ক্লাসে স্বাভাবিকভাবে ফিরতে পারো, সেই দোয়া করো। এই এক্সপেরিমেন্টটা ল্যাবে করানো হবে। তো এই যে স্ফেরোমিটারের সাহায্যে গলীয় তলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটা, এই সূত্রটা একটু ভালো করে মুখস্থ করবে। হ্যাঁ, r equal to d square by 6h plus h by 2, d square by 6h plus h by 2, এই সূত্রটা মুখস্থ করো। আর তোমার স্ক্রু গজের সাহায্যে যে কোনো জিনিসের দৈর্ঘ্য কিভাবে মেজার করা হয়, এই যে এই সূত্রটা একটু মুখস্থ রাখবে। আর স্ফেরোমিটার ভার্নিয়ার স্কেলের সাহায্যে, মানে স্লাইড ক্যালিপারের সাহায্যে দৈর্ঘ্য মেজার করার যে সূত্রটা, এই তিনটা সূত্র ভালো করে মুখস্থ রাখবে। এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে বা স্লাইড ক্যালিপারের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার স্ক্রু গজের ক্ষেত্রে, আর লাস্ট ওয়ান আমি যেটা দেখালাম সেটা হচ্ছে তোমার স্ফেরোমিটারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই তিনটা সূত্র ভালো করে দেখবে, এখান থেকে একটা আসতে পারে ইম্পর্টেন্ট। এটা তো তিনটা পয়েন্ট, মানে লাস্টের পয়েন্টের মধ্যে এই তিনটা যন্ত্রই আছে, তো এই তিনটা যন্ত্রের মধ্যে থেকে একটা প্রশ্ন হবে।
তাহলে সূত্রগুলো একটু ভালো করে দেখবে, দেখলেই তোমার মোটামুটি এগুলোর মধ্যে থেকেই আশা করা যায় আর কি তোমরা এগুলোর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর বিজ্ঞানীদের ক্ষেত্রে যে পাঁচজন বিজ্ঞানীর নাম আমি ওখানে উল্লেখ করে দিয়েছি, এই 5 জন বিজ্ঞানীর যে আবিষ্কারের বিষয় এবং সাল, সেই বিষয়গুলো ভালো করে দেখবে। আর এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে এককগুলো এখানে আছে, এই এককগুলো তোমরা, এটা বই থেকে নিয়েছি, সাজান তপনের বইতে আছে এগুলো, এই এককগুলো এর সম্বন্ধে একটু ভালো করে তোমরা ওকে স্যার। দেখবে। ঠিক আছে, এইগুলোর মধ্যে থেকে মোটামুটি আশা করা যায় যে 5টি এমসিকিউ এগুলোর মধ্যে থেকে থাকবে। আজকে জুম বেশি সময় দিয়েছে, জুমকে ধন্যবাদ। এবার সাথে সাথে তোমাদের সবাইকে ধন্যবাদ। তো তোমাদের মনে হয় সামনে পরীক্ষার একটা আছে, ট্রায়াল পরীক্ষা আছে, তাই না? তো সেই পরীক্ষায় সবাই জি পার্টিসিপেট করো। স্যার। আর তোমাদের যদি কোনো বিষয়বস্তু পড়তে গিয়ে সমস্যা হয় আমাকে জানাইতে পারো বাই ওভার ফোন। তোমরা আমাকে বললে আমি যদি সময় পাই সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। তো আজকে আমি শেষ করলাম। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।